প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের ধারাবাহিক যে অনলাইন ক্লাস, সেই ক্লাসে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা প্রায় শেষ পর্যায়ে। আর হয়তো একটা বা সর্বোচ্চ দুটো ক্লাসের মধ্যে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টি শেষ হবে এবং নতুন চ্যাপ্টার শুরু হবে ইনশাল্লাহ, স্পেশাল জার্নাল। ইতিমধ্যে বিভিন্ন ক্লাস কলেজে কিন্তু ইনকোর্স পরীক্ষা শুরু হয়ে গেছে। সামনে আরো বিভিন্ন কলেজ ইনকোর্স পরীক্ষা নোটিশ আছে। সুতরাং ইনকোর্স পরীক্ষাটাকে সামনে রেখে আমাদের একটু দ্রুত এগোতে হবে, কারণ ইনকোর্স পরীক্ষায় সাধারণত স্পেশাল জার্নাল অ্যাডজাস্টমেন্ট এই অধ্যায়গুলো বিভিন্ন কলেজে দিচ্ছে। এর জন্য আমরা আপাতত প্রত্যেকটা চ্যাপ্টার অল্প অল্প করে একটু করে সামনে এগিয়ে যাবো, যাতে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমাদের ধারণা থাকে। তাহলে কি হবে, তাহলে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। তারপরে আমরা সেই চ্যাপ্টারগুলো আমরা ডিটেলস আকারে আমরা পরে শেষ করব। তো আমাদের যে ধারাবাহিক ক্লাস চলতেছে, সেই ক্লাসের মার্চেন্ডাইজ ইনভেন্টরি গত ক্লাসে আমরা ফিফো, লিফো এবং অ্যাভারেজ মেথডে পারপেচুয়াল সিস্টেমে আমরা সম্পন্ন করেছিলাম। আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে এই ফিফো, লিফো, অ্যাভারেজের পিরিয়ডিক সিস্টেম। আমরা আজকে ফিফো, লিফো, অ্যাভারেজের পিরিয়ডিক সিস্টেমটা আমরা আজকে দেখার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা অংশগ্রহণ করবেন। আর যারা পরবর্তীতে ক্লাসের লিঙ্কটা দেখবেন তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, যাতে আর পাঁচজন শিক্ষার্থী ভাই বোনের ক্লাসটা দেখে উপকার হয়। তো দেখুন, আপনাদের সামনে একটু অঙ্ক, গাণিতিক সমস্যা উপস্থাপন করা আছে। আমরা কিন্তু বলেছি যে কোনো গাণিতিক সমস্যা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের প্রথমেই সেই সমস্যাটা কি পড়তে হবে, কোনটা পড়তে হবে? রিকোয়ার্ড। রিকোয়ার্ড বাই ইনস্ট্রাকশন, তাই না? এটা আগে পড়ে দেখতে হবে যে আমাদের কি করতে এখানে বলেছে, সেটা আগে আমাদের দেখতে হবে। তো দেখুন, এখানে স্পষ্ট বলেছে, আন্ডার এ পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট December 31st, 2005 and the cost of goods sold for December। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে বলেছে পিরিয়ডিক সিস্টেমে, প্রথমে নির্ণয় করতে বলেছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। দেখেন, কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট December 31st মানে কি? ডিসেম্বর 31 তারিখে অন হ্যান্ড, অন হ্যান্ড মানে যেটি হাতে রয়ে গেছে। তাহলে যেটি হাতে রয়ে গেছে যে ইনভেন্টরি, সেটাকে আমরা কি বলি? যে ইনভেন্টরি বছরের শেষ তারিখে আমাদের হাতে রয়ে যায় সেটাকে আমরা কি বলি বলেন? সেটাকে আমরা ওয়ান হ্যান্ড। বাংলায় বলি সমাপনী মজুত পণ্য, আর ইংরেজিতে কি বলি? এন্ডিং ইনভেন্টরি, তাই তো? ইনভেন্টরি। তাই বলি না? হ্যাঁ। তাহলে এখানে কিন্তু হ্যাঁ। এন্ডিং ইনভেন্টরি সরাসরি না বলে একটু অন্যভাবে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে। দ্য কস্ট অফ ইনভেন্টরি অর্থাৎ মজুত পণ্যের ব্যয় নির্ণয় করো। কোন মজুত পণ্য? অন হ্যান্ড, যেটি হাতে রয়ে গেছে কোন তারিখে? December 31st, 2005, অর্থাৎ শেষ তারিখে যেটি হাতে রয়ে গেছে, তার মানে এন্ডিং ইনভেন্টরি। এটা বুঝতে কোনো সমস্যা আছে? এন্ড দ্য না। কস্ট অফ গুডস সোল্ড, এবং আরো নির্ণয় করতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমরা করে থাকি। ঠিক আছে। আমরা জানি এই যে ফিফো, লিফো, এভারেজ, এই তিনটা রিকোয়ারমেন্টে আমাদের কয়টা তথ্য নির্ণয় করতে হয়? দুইটা তথ্য। একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, দুইটা। আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমরা বিগত অঙ্কেও আচ্ছা। দেখেছি, তাই না? সুতরাং এখানে কিন্তু আমাকে তাই বলেছে, হ্যাঁ। এন্ডিং ইনভেন্টরি অন হ্যান্ড December 31st এবং কস্ট অফ গুডস সোল্ড, এই দুটো জিনিসই আমাকে এখানেও নির্ণয় করতে হবে। তবে আগে করেছি পারপেচুয়াল, কিন্তু এবার করতে হবে কোন মেথডে? পিরিয়ডিক। পিরিয়ডিক সিস্টেম। এইখানে ভিন্নতা আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা অঙ্ক শুরু করার আগে আমরা একটা জিনিস একটু ধারণা নিয়ে যাই, সেটি হচ্ছে ভালো করে সবাই একটু লক্ষ্য করেন। যেহেতু পিরিয়ডিক সিস্টেম, আমাদের অঙ্কটা কিন্তু পারপেচুয়ালের মতো ওই ছক কেটে ওইভাবে আমাদের করা যাবে না, যে আগের পণ্য আগে বিক্রি করে দেব, কোনটা রয়ে গেল সেটা আমাদের এন্ডিং থাকবে, আর বিক্রিগুলো যোগ করলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। ওইটা এভাবে করা যাবে না। আমাদের পদ্ধতি যেহেতু ভিন্ন, আমাদের এখানে ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? আচ্ছা, আমি আপনাদের যদি একটা প্রশ্ন করি, যে যে আমার, যদি আমরা একটা বছরে আমার সমস্ত পণ্য বের করতে পারি, সমস্ত পণ্য মানে আমার প্রারম্ভিক কত পণ্য ছিল এবং কত পণ্য ক্রয় করলাম, এই সব পণ্য যোগ করলে আমি কি পাবো বলেন তো? আবারও বলছি, আমরা যদি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, যাকে আমরা ইংরেজিতে বলি ওপেনিং ইনভেন্টরি, এটাকে আমি ইংরেজি কি বলি? ওপেনিং ইনভেন্টরি।
প্রারম্ভিক মজুত পণ্যকে ইংরেজিতে কি বলা হয়? ওপেনিং Opening ইনভেন্টরি। inventory। তা মনে করেন আমাদের কাজ ওপেনিং ইনভেন্টরি। ছিল 1,000 টাকা। কত টাকা ইনভেন্টরি ছিল? 1000। 1,000 টাকা। আমরা সারা বছর আরো ক্রয় করেছি, কারণ ব্যবসা করতে গেলে কি পণ্য ক্রয় করতে হয় না? ব্যবসা করতে গেলে পণ্য কি করতে হয়? ক্রয় না করে ব্যবসা কি 1000। করা যায়? তাহলে আমরা সারা বছর না, আরো পণ্য ক্রয় করেছি 5,000 টাকা। কত টাকা পণ্য ক্রয় করেছি? 5000। তাহলে পাঁচ বলেন হাজার তো, টাকা আমাদের এখন গোডাউনে মোট কত টাকার পণ্য আছে? 15,000। 15,000। 1,000 আর 5,000 যোগ করলে ছয় কত হাজার হলো? 6,000। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের গোডাউনে বিক্রির জন্য রেডি আছে কত টাকা পণ্য? 6,000। 6,000 এটা টাকা। কি আমরা বুঝতে পারতেছি নাকি খুব কঠিন লাগছে? খুব, এটা কি বোঝা যাচ্ছে? এই যে হ্যাঁ। জন্য উপযুক্ত পণ্য, এটাকে ইংরেজিতে বলা হয় কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কি বললাম? কস্ট অফ গুডস অ্যাভেলেবল, অ্যাভেলেবল ফর সেল। অ্যাভেলেবল মানানটা আমার একটু ভুল গেছে, AVAIL, অ্যাভেলেবল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বিক্রির উপযুক্ত পণ্য। তাহলে আমাদের গোডাউনে, তথ্য মতে আমাদের গোডাউনে বিক্রির জন্য রেডি আছে কত টাকার পণ্য? 6,000 টাকা। এইটুকু কে বোঝেননি? রেসপন্স করেন। ক্লাস করতেছেন 9 জন। আমি বলেছি আমরা অঙ্ক শুরু করার আগে আপনাকে একটু অন্য বিষয় বুঝিয়ে আমি অঙ্কে যাব। আমাদের বের করতে হবে আমাদের কাছে মোট কত টাকার পণ্য আছে বিক্রির জন্য রেডি। মনে করেন আমরা মার্কারের ব্যবসা করি, আমরা এই যে বোর্ডে লেখে যে মার্কার, সেই প্রোডাক্টের ব্যবসা করি। তাহলে আমরা বছরের প্রথমে কত টাকার মার্কার নিয়ে আমরা ব্যবসা শুরু করছি? 1,000 টাকা। 1,000 টাকা। 1,000 টাকা 1,000। মার্কার। সারা বছর আরো ক্রয় করেছি কত টাকার মার্কার? 5,000 পাঁচ টাকা। হাজার টাকার মার্কার। আমাদের গোডাউনে বিক্রির জন্য উপযুক্ত পণ্য আছে, তার মূল্য কত টাকা? 6,000 টাকা। তাকে আমরা ইংরেজিতে কি বলতেছি? কস্ট 6,000 অফ টাকা। গুডস অ্যাভেলেবল ফর। অ্যাভেলেবল ফর সেল। এই কথাটার মানে কি? অ্যাভেলেবল ফর কঠিন সেল। লাগছে নাকি এই কথাটা মানে বুঝতে? না। কস্ট, কস্ট মানে কি? ক্রয় মূল্য বা ব্যয়। না। ক্রয় মূল্য বা ব্যয়, কার ব্যয়? গুডস মানে পণ্যের। কোন পণ্যের? অ্যাভেলেবেল, যেটা পর্যাপ্ত পরিমাণে আছে বা মজুদ আছে। কেন মজুদ আছে? Sell, বিক্রির জন্য। তাহলে বিক্রয় উপযুক্ত পণ্যের ব্যয়, সহজ কথা বলতে গেলে। তাহলে আমাদের কাছে বিক্রয় উপযুক্ত পণ্য কত টাকার আছে? 6,000 টাকা। 6,000 টাকার। এখন আসেন, আমাদের দুটো জিনিস নির্ণয় করতে হবে, মনে রাখতে হবে কিন্তু মাথায়। একটা হচ্ছে সমাপনী মজুত পণ্য কত টাকা, আর একটা হচ্ছে আমাদের বিক্রির পণ্য ব্যয় কত টাকা। 5,000 বিক্রিত টাকা। পণ্যের ব্যয় কত টাকা? আচ্ছা, এবার আমাকে যদি এইখান থেকে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এইখান থেকে যদি আমরা কোনোভাবে যদি সমাপনী মজুত পণ্য বাদ দিতে পারি, মনে করেন বছর শেষে গোডাউনে রয়ে গেছে, বছর শেষে যেটা গোডাউনে রয়ে যায় তাকে আমরা কি ইনভেন্টরি বলি? এন্ডিং ইনভেন্টরি। বাংলায় কি বলি? বাংলায় বলি, বলে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য। মনে করেন বছর শেষে গোডাউনে সমাপনী মজুত পণ্য রয়ে গেছে 1,500 টাকা। কত টাকা রয়ে গেছে? 1,500 টাকা। 1,500 টাকা গোডাউনে সমাপনী রয়ে গেছে। তাহলে আমাদের থেকে চলে গেছে কত টাকার পণ্য? আমাদের থেকে চলে গেছে কত টাকার পণ্য বলেন? এদেরকে বিয়ে করে দিলে কত টাকার পণ্য চলে গেছে? 5,000। 4,500। চলে গেছে মানে কি হয়ে গেছে? হাওয়ায় উড়ে গেছে, ইঁদুরে খেয়ে ফেলছে, নাকি ঝড়ে পড়ে গেছে, কোনটা? না, বিক্রয় হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারি এই 4,500 টাকা কস্ট অফ গুডস সোল্ড বলা যায়? হুম। অর্থাৎ যে হুম। পণ্যটা বিক্রি হয়ে গেছে তার কি মূল্য? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য। বিক্রয় ক্রয় মূল্য, মূল্য। এটা বিক্রয় মূল্য না। খবরদার খবরদার, এটা বিক্রয় মূল্য না কিন্তু। লক্ষ্য করেন, এই যে ওপেনিং 1,000 টাকা আছে, এটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য। এই যে ক্রয় করেছি 5,000, এটাও কোন মূল্য? ক্রয় মূল্য। আচ্ছা, 6,000 টাকা মোট আমাদের কাছে বিক্রির জন্য রেডি আছে, কোন মূল্য? এটাও ক্রয় মূল্য। আচ্ছা, সমাপনী রয়ে গেছে 1,500 টাকা, কোন মূল্য? ক্রয়। ক্রয় মূল্য। সমাপনী ক্রয় মূল্য। তাহলে যেটা গোডাউন থেকে বের হয়ে গেল 35, এটাও কোন মূল্য? ক্রয় এটাও মূল্য। কোন মূল্য? হয়তো এই 4,500 টাকার সাথে প্রফিট যোগ হবে,
প্রফিট হয়তো 2,000 টাকা যোগ হয়ে তারপর নির্ধারণ হবে বিক্রয় মূল্য। কারণ বিক্রয় মূল্য নির্ধারণ থেকে তাতে প্রফিট যোগ করতে হয়। আর যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে ততক্ষণ পর্যন্ত বিক্রয় মূল্য কোনো ব্যবহার নাই। সুতরাং এই যা করতেছি সব কিন্তু ক্রয় মূল্য। সব কি মূল্য? ক্রয় ক্রয় মূল্য। মূল্য। তাহলে আমার যে 1500 টাকা সমাপনী মজুত পণ্য রয়ে গেল, তাহলে আমার গোডাউন থেকে বের হয়ে গেছে কত টাকা পণ্য? 4,500 চার এই 4,500 টাকা পণ্য কি হয়েছে? বিক্রি হয়ে বিক্রয় গেছে। হয়েছে। নিঃসন্দেহে বিক্রি হয়েছে। আর এইটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটাই কি? 1,500 এটাই কস্ট অফ কষ্ট পড়ছে। গুডস সোল্ড। এটা কি বোঝা যায় দেখেন তো? এটা কি বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে? তাহলে লক্ষ্য করেন, আমাদের কস্ট অফ গুডস সোল্ড পেতে গেলে আমাদের দুটো জিনিস নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে সূত্রের হুম। মাধ্যমে আমরা একটা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করলাম, এইটুকু কে বোঝেনি সেটাকে বলেন, তারপর সামনে আলোচনায় এগোবো। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, তার সাথে সারা বছরে ক্রয় যোগ করেছি আমরা 5,000 টাকা। আমরা গোডাউনে আমাদের বিক্রির উপযুক্ত মোট পণ্য পেয়েছিলাম 6,000 টাকা, যা আমরা বিক্রি করতে পারবো। সেখান থেকে বছর শেষে দেখলাম সমাপনী মজুত পণ্য রয়ে গেছে 1,500 টাকা। তাহলে গোডাউন থেকে বের হয়ে গেছে 4,500 টাকা, মানে বিক্রি হয়ে গেছে। তাহলে বিক্রির যে পণ্য, সেই বিক্রিত পণ্যের পিছনে আমাদের ব্যয় কয় টাকা? বিক্রিত পণ্যের ব্যয় 4,000। 4,500 টাকা। এইখানে আমাদের এই যে কষ্ট কৌশলটা নির্ণয় করলাম, এই সূত্রটুকু কে বুঝিনি প্লিজ রেসপন্স করেন। আজকের আর প্রথম ক্লাস করতেছেন আমাদের তামান্না আপু। ভাই 4,500 টাকা কোথায় পাইছি কস্ট অফ গুড সোল্ড? এই যে আপনার গোডাউনে মোট পণ্য ছিল কয় টাকা বিক্রির জন্য? 6,000। ছয় ছয় হাজার হাজার টাকা ওই যে বললাম মার্কারের ব্যবসা করে আমরা, মার্কার তো চেনেন, বোর্ডে লেখে যে মার্কার, এটা চেনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। আচ্ছা, 6,000 টাকা মার্কার আপনার গোডাউনে ছিল কি জন্য ছিল? কি জন্য ছিল মার্কারটা কি গোডাউনে? জন্য ছিল? বিক্রি করবো। জন্য। বছর শেষে দেখলাম যে সমাপনী রয়ে গেছে, অর্থাৎ গোডাউনে মার্কার রয়ে গেছে কয় টাকা? 1,500 1500। টাকা। এই 6,000 থেকে 1,500 টাকা যেটা রয়ে গেল সেটা বাদ দিলে যেটা বিক্রি সেটা পেয়ে যাবো না আমরা? ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ। বুঝি। আজকের ফার্স্ট ক্লাস তামান্না আপু, তামান্না আপু একটু কি আলোচনা কি কিছুটা বুঝতে পেরেছেন? পিছনে কি হয়েছিল সব বাদ, আজকে যেটুকু বুঝলাম একটু কষ্ট বুঝছেন তামান্না আপু? তামান্না আপু একটু রেসপন্স করেন। স্যার আমাকে বলতেছেন? জি জি, আপনি আজকে যে আলোচনাটা কি বুঝতে পারছেন কিছুটা? জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। থ্যাংক ইউ। আর মানে কি? প্রথম থেকে তো মাস থেকে তো শুরু কোনো করছেন, তাই সমস্যা একটু নেই, বুঝতে কোনো সমস্যা সমস্যা নেই, কারণ হইতেছে। কি, ওই যে প্রিভিয়াস ক্লাসগুলো সব ভিডিও আপনি গ্রুপে পাবেন, একটু উপর দিকে উঠলেই স্ক্রল করে সব ভিডিও পেয়ে যাবেন, ঠিক ভাই আছে? প্রথম সব আচ্ছা, ক্লাসই প্রথম প্রথম মনে হয়। সব ক্লাসই প্রথম থেকে করলেই ভালো বোঝা যায়। ওকে। হুম। এবার আমি আসি, তাহলে আমি আমাদের লক্ষ্য করেন, আমাদের কিন্তু অঙ্কে এই দুটো জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি আর একটা কি নির্ণয় করতে হবে? তো বুঝছো। তাহলে এই কষ্ট অফ কস্ট গুড অফ সোল্ড। গুডস যদি আমাদের নির্ণয় করতে হয়, কষ্ট কস্ট অফ গুডস। গুডস পেতে গেলে আমার এই যে কোনটা পেতে হবে দেখেন তো, আগে পেতে হবে কোনটা? এন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং। আবার ইন্ডিং পেতে গেলে আমাদের কোনটা বের করতে হবে? কষ্ট কস্ট অফ কস্ট গুডস অফ অ্যাভেলেবল গুড ফর সেল, সোল্ড মানে আপনার অ্যাভেলেবল উল্টো ফর বোঝা সেল। যাচ্ছে, উল্টো হাঁটতেছি। আগে আবার নির্ণয় করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, সেটা নির্ণয় করতে গেলে আগে নির্ণয় করতে হবে কোনটা? এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। আবার এই ইন্ডিং পেতে গেলে তার আগে নির্ণয় করতে হবে কোনটা? কস্ট অফ কষ্ট গুড কস্ট গুডস অফ গুডস অ্যাভেলেবল অ্যাভেলেবল ফর ফর সেল। সেল। আর কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল পেতে গেলে আমাদের কোন দুটো জিনিস লাগবে দেখেন তো? ওপেনিং আর ওপেনিং কি লাগবে? ইনভেন্টরি আর পারচেজ। আর পারচেজ লাগবে। তাহলে আমরা ওপেনিং আর পারচেজ যোগ করে কি পাবো? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কষ্ট গুডস। এই কাজটা আমাদের প্রথমেই করতে হবে। অর্থাৎ আমাদের যে প্রারম্ভিক মজুত পণ্য আছে ওর সঙ্গে পারচেজটা যোগ করে আমাদের মোট পণ্য, আমাদের বিক্রির জন্য যে মোট পণ্য সেটা আগে বের করতে হবে। আর এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল আমরা নির্ণয় করব, এটা কি রিকোয়ারমেন্ট নাকি রিকোয়ারমেন্ট করার জন্য ওয়ার্কিং বলেন তো? রিকোয়ারমেন্ট করার জন্য আর কি? রাইট, কারণ রিকোয়ারমেন্ট কিন্তু এই দুটো, ইন্ডিং আর কস্ট অফ গুডস, এই দুটো কিন্তু আমাকে নির্ণয় করতে বলছে, সুতরাং এই দুটো হচ্ছে রিকোয়ারমেন্ট। সুতরাং এই দুটো নির্ণয় করতে হ্যাঁ, গেলে আমাকে আগে নির্ণয় করতে হবে কোনটা? কস্ট অফ আগে গুডস কষ্ট গুডস অ্যাভেলেবেল ফর সেল। অ্যাভেলেবল ফর সেল আর এই কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল আমরা পাবো ওপেনিং আর পারচেজ কি করলে? যোগ যোগ করলে। করলে। তাহলে দেখুন, এই যে অঙ্ক ফিরে যাচ্ছি, আমার অঙ্কে ওপেনিং ইনভেন্টরি আছে, হ্যাঁ হ্যাঁ। আছে। পারচেজ আছে,
হ্যাঁ আছে। তাহলে ওপেনিং আর পারচেজ গুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব? কস্ট অফ গুডস কস্ট অফ অ্যাভেলেবল ফর সেল। অ্যাভেলেবল ফর সেল। কথা কি ক্লিয়ার বোঝাতে পারছি? জি। হ্যাঁ। ওকে, এবার আমরা যাবো সলিউশনে। তাহলে আমরা কিন্তু আগেই রিকোয়ারমেন্ট শুরু করতে পারবো না। আমাকে ইন্ডিং এবং কস্ট অফ গুডস নির্ণয় করতে গেলে আগে নির্ণয় করতে হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আপনাদের সামনে একটা ছক চলে এসেছে, ভিতরে তথ্যগুলো কি আছে না আছে এটা পরে। আপনারা যে কাজটা করবেন, ওয়ার্কিংস লিখে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল লিখে দ্রুত ছকটা রেডি করেন। ছোট্ট করে ছকটা দ্রুত রেডি করেন, সময় 1 মিনিট। কারণ আপনারা খালি বুঝলে হবে না, আমার সঙ্গে অঙ্কটা সলভ করে যেতে হবে। 1 মিনিটের মধ্যে ভিতরে কোনো কিছু লেখার প্রয়োজন নেই, খালি উপরে ওয়ার্কিংস লিখবেন। কারণ এটা আমরা যেটা করছি এখন, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, এটা কিন্তু রিকোয়ারমেন্ট না, এটা হচ্ছে ওয়ার্কিংস। এই জন্য উপরে লিখবো কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ওয়ার্কিংস, লিখে জাস্ট ছকটা রেডি করব। আর ছকটার উপরে টাইটেল গুলো লিখবো, ডেট, পার্টিকুলার, ইউনিট, রেট, কস্ট। ব্যাস, কিচ্ছু লেখার দরকার নাই আর। বাকিগুলো আমি সুন্দর করে বোঝাবো আর আপনারা লিখবেন। 1 মিনিটের মধ্যে অলরেডি 20 সেকেন্ড হয়ে গেছে, আর 40 সেকেন্ডের মধ্যে ছকটা রেডি করেন। স্কেলও দরকার নেই, খালি হাত টানবেন কলম। অটোমেটিক হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, স্কেল লাগবে না, কিছুদিন পরে হাত এমনি সোজা হয়ে যাবে। সবার আগে রেসপন্স করবেন দেখি কার হয়েছে, আর সবার লাস্টে রেসপন্স করবেন দেখি সবার শেষে কে। আবার যেন না হয়ে বলেন না যে হয়ে গেছে, কারণ দেখার তো কোনো সুযোগ নাই। আমার এই অনার্স লাইফের ক্লাসের, অনলাইন ক্লাসের একটা রেকর্ড ইতিহাস, সেটা হচ্ছে এবছরই প্রথম একেবারে 9-10 জন ক্লাস করতেছেন, সবাই লেডিস। এক কথায় বলতে গেলে ভাইয়া লেডিস হয়ে গেছে। জি। হ্যাঁ শেষ। হয়েছে। আশা করি সবার হয়ে গেছে, কারণ কাজটা তো সহজ। তাহলে এবার উপরে সবাই লিখেছেন ডেট, পার্টিকুলার, ইউনিট, রেট, কস্ট, এগুলো লিখেছেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এই লিখছি। আমাদের অঙ্কের জন্য এইটা যে ওয়ার্কিংস, এখন সবাই বুঝতে তো পেরেছি নাকি? হুম। জি। কারণ এটা কিন্তু হ্যাঁ। রিকোয়ারমেন্ট আমাদের চাইনি, এটা আমরা করতে হচ্ছে কেন? রিকোয়ারমেন্ট যেটা নির্ণয় করতে বলেছে ওইটা করতে গেলে এটা লাগবে, এই জন্য আমাদের করা প্রয়োজন এটা। তাহলে আমরা বের করব আমাদের কাছে বিক্রির উপযুক্ত পণ্যের ব্যয়। বিক্রির উপযুক্ত কত টাকার পণ্য আছে সেটা আমরা বের করবো, তাই তো? তার জন্য আমাদের ওপেনিং হুম। এর সাথে পার্চেস গুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে যোগ হবে। করতে হবে। দেখেন, আমাদের ওকে বলা ছিল ইনভেন্টরি ডিসেম্বর 1, ডিসেম্বর 1 মানে কি, ওপেনিং না এন্ডিং? ওপেনিং। ওপেনিং। তাহলে আমাদের ওপেনিং ছিল 3000 ইউনিট, কত টাকা করে? 4 4 টাকা টাকা। করে। 4 টাকা করে। দেখুন চলে যাচ্ছে সলিউশনে। 2007 ডিসেম্বর 1 ভাইয়া পার্টিকুলার পড়ছেন, দেখাও। এটা 2005 দেওয়া। ও তাহলে ভুল হচ্ছে, ওটা পাস করে দেন। পার্টিকুলার লিখলাম ইনভেন্টরি, ইউনিট 3000, রেট 4 টাকা করে, কস্ট মোট গুণ করলে 12,000। দ্রুত হাত চালান, সবাই দ্রুত হাত চালান, একই সঙ্গে করে যাবেন। হ্যাঁ হয়েছে। সবার হয়েছে আশা করি। জি। আচ্ছা, এবার এটা বললাম ওপেনিং। ওপেনিং এর সঙ্গে পার্চেস গুলো আমার কি করতে হবে? যোগ যোগ করতে করতে হবে। হবে। আমরা একবারে পার্চেস গুলো একটু যোগ। দেখে আসবো, বারবার অঙ্কে আসবো না। দেখেন ডিসেম্বর 10 তারিখে আছে কত ইউনিট ক্রয় করেছিলাম? 6,000, যোগ করতে 6000 হবে। ইউনিট, 4 টাকা করে। 60 টাকা 50 পয়সা। ডিসেম্বর 20-এ আছে 5,000, 4 টাকা 75 পয়সা করে। ডিসেম্বর 30-এ আছে 4,000, 5 টাকা করে। তাহলে তিনটা তথ্য আমরা একবারে দেখে গেলাম, এবার আমরা একবারে সলিউশনে যাচ্ছি। দেখুন, লেখা শুরু করেন। ডিসেম্বর 10, পার্টিকুলার ঘরে লেখেন পারচেস, ইউনিট 6,000, রেট 4 টাকা 50 পয়সা করে, কস্ট 27,000 টাকা। ঠিক আছে, এভাবে করে পরের গুলো লিখে ফেলেন। ডিসেম্বর 20 ডেট, পারচেস 5,000, 4 টাকা 75 পয়সা করে, গুণ করলে 23,750 টাকা। সর্বশেষ পারচেস আছে ডিসেম্বর 30, পারচেস 4,000 ইউনিট, রেট 5 টাকা করে, কস্ট 20,000 টাকা। আমাদের পেতে হবে মোট কস্ট।
মোট ইউনিটটা আমরা যোগ করে রাখবো, এটিও পরে কাজে লাগবে। তাহলে আমরা যোগ করে দেখলাম, ওই যে যদি মার্কার হিসাবে আমরা করি, যে আমরা মার্কারের ব্যবসা করছি, তাহলে আমাদের কাছে মোট মার্কার কত পিস আছে, কত পিস? ইউনিট মানে কিন্তু 18,000। 18,000 পিস। হ্যাঁ, 18,000 পিস মার্কার আছে, হুম। যার মোট মূল্য কত টাকা? 82,750 টাকা। 82,750। মানে এটা হচ্ছে ইউনিট, মানে একক, আর এটা হচ্ছে কস্ট, মানে ব্যয়। এই যে ব্যয়। ওয়ার্কিংটা করলাম, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, আমরা কি বুঝেছি? হ্যাঁ। হ্যাঁ। পুষ্পিতা সরকার, আপনি কি বুঝেছেন আপা এটা? জি। ওকে, ফাইন। তাহলে আপনার এবার চলে যাব, এবার আমাদের রিকোয়ারমেন্ট শুরু হবে। আমাদের রিকোয়ারমেন্ট ছিল দুটো, একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, আর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি। এবার প্রথমে আমরা কোন মেথডে করব? ফিফো। প্রথমে কোন মেথডে করব? হুম। ফিফো মেথড। FIFO, FIFO। ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, একটা ছক আপনাদের কাটা আছে আপনাদের সামনে, রায়হান কোম্পানি। এখানে আমরা কি নির্ণয় করবো এখন? কি নির্ণয় করব? এন্ডিং ইনভেন্টরি। আর ওই যে টাকাটা ইনভেন্টরি। একটু দেখে আসি। FIFO মেথড। এন্ডিং কস্ট অফ গুডস সোল্ড পেতে গেলে তার আগে কি নির্ণয় করতে হবে? এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড পেতে গেলে তার আগে নির্ণয় করতে হবে এন্ডিং ending। ইনভেন্টরি। আর তার আগে নির্ণয় করতে হবে আবার কি? কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবেল। কস্ট এটা অফ কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এবার আমরা এন্ডিং নির্ণয় করবো ইনভেন্টরি। কোনটা? এবার নির্ণয় করব এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি, তাই তো? তাহলে আমরা চলে যাচ্ছি হ্যাঁ। এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করবো। এবার এবার আমরা কোন মেথডে কাজ শুরু করতেছি? ফিফো মেথড। FIFO মেথড। ফিফো মেথডে এন্ডিং করব, আবার ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড করব। হুম। এবার লিফো মেথডে এন্ডিং, লিফো মেথডে FIFO। কস্ট অফ, আবার এভারেজ মেথডে এন্ডিং, এভারেজে কস্ট অফ। ওকে, এবার আসেন, এবার একটু ভালো করে জি। বুঝতে হবে, একটু সবাই মাথাটা আগে ছকটা কাটেন। রায়হান কোম্পানি, এন্ডিং ইনভেন্টরি, ফিফো মেথড, আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি দেখে এই ছকটা কমপ্লিট করেন। ছকের ভিতরে তথ্যগুলো লেখার আগে প্রয়োজনে না বুঝে ছকটা কাটেন, আর ওই উপরে হেডিংটা লিখে রাখেন, ডেট, ইউনিট, ডেট, কস্ট। ছকটা কেটে উপরে লেখেন, আর উপরে হেডিংটা লেখেন, ভিতরে তথ্যগুলো লিখবেন না, আগে বুঝবেন তারপরে লিখবেন। আমরা কিন্তু দেখেন রিকোয়ার্ড এ শুরু করছি, কারণ আমাদের তিনটে মেথড বলছিল। রিকোয়ার্ড এতে বলছিল ফিফো, রিকোয়ার্ড বি তে বলছিল লিফো, রিকোয়ার্ড সি তে বলছিল অ্যাভারেজ। তাহলে আমরা রিকোয়ার্ড এ যখন করব, রিকোয়ার্ড এর আন্ডারে এন্ডিংও নির্ণয় করব, আবার কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করব, দুটো নির্ণয় করব। আবার যখন লিফো করব সেখানেও এন্ডিং করব, কস্ট অফ গুডস সোল্ড করব। এভাবে প্রত্যেকটা মেথডে দুটো জিনিস নির্ণয় করে করে আমরা সামনে এগোবো। পরীক্ষার সময় কি এরকম দুটো দুটো করে আসবে নাকি একটা একটা করে? হ্যাঁ, পরীক্ষার সময় এত বড় অঙ্ক দিবে না, দেখা যাচ্ছে আপনার খালি বলবে যে ফিফো অথবা লিফো অথবা লিফো অথবা এভারেজ, যে কোনো দুটো করতে বলতে পারে। আর যদি তিনটেই দেয় সেক্ষেত্রে হয়তো যে কোনো একটা রিকোয়ারমেন্ট যেতে পারে, হয় এন্ডিং নয় কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, হুম। হ্যাঁ। ছকটা রেডি হলে বলবেন। হ্যাঁ, হয়ে গেছে। সবার ছকটা রেডি হয়েছে? জি ভাইয়া। নুসরাত জাহান, ছক রেডি? জি ভাইয়া, সব রেডি। আচ্ছা, এবার ভালো করে বোঝেন, আমরা কি নির্ণয় করতেছি? এন্ডিং এন্ডিং ইনভেন্টরি ইনভেন্টরি। FIFO মেথডে। এন্ডিং ইনভেন্টরি মানে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য মানে কোনটা, যেটা বিক্রি হয়ে গেছে নাকি যেটা অবিক্রিত রয়ে গেছে? যেটা যেটা অবিকৃত অবিকৃত রয়েছে। ভেরি বিক্রিত গুড। হয়ে এবার গেছে। কোন মেথডে করতেছি? FIFO ফিফো মেথড। মেথড। ফিফো মেথড মানে কি? আগের পণ্য আগে বিক্রি নাকি ফার্স্ট পরের ইন পণ্য আগে? ফার্স্ট আউট। আগে পণ্য আগে বিক্রি। ফার্স্ট ইন, ফার্স্ট আগের পর আউট। ফার্স্ট আউট। অর্থাৎ যে পণ্যটা ফার্স্ট কারবারে ইন হবে, ফার্স্ট আসবে, সেই ফার্স্ট পণ্যটা আউট। ফার্স্টে আউট করতে হবে, মানে বিক্রি করতে হবে। তার মানে ফিফো মেথডে আমরা এখন এন্ডিং নির্ণয় করতেছি। একটু যাচ্ছি ওর অঙ্কে, অঙ্কে ফিরে যাচ্ছি। দেখুন, আমাদের উপরে আছে ক্রয় আর ওপেনিং এর তথ্য, আর নিচে কিসের তথ্য দেওয়া আছে দেখেন তো? সেলস। 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 আমরা এই যে সেলস করছি, ডিসেম্বর 15 থেকে কত ইউনিট সেলস করছি? 5,000 ইউনিট। 5,000। আর 25 থেকে কত ইউনিট সেলস করছি? 4,000 চার ইউনিট। হাজার ইউনিট। এই যে সেলস করতেছি, মনে রাখতে হবে কিন্তু আমরা এন্ডিং নির্ণয় করতেছি ফিফো মেথডে। কোন মেথডে? FIFO। ফিফো মেথড। এন্ডিং নির্ণয় হচ্ছে ফিফো মেথডে। তাহলে এবার এই যে 5,000 ডিসেম্বর 15 থেকে প্রথম বিক্রি করব, ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে,
তাহলে বলেন তো এই 5,000 বিক্রি করতে কোন কোন পণ্য বিক্রি করতেছি আমরা, বলেন তো। এইদিকে তাকান, এই যে তিন উপর থেকে হাজারের ওই এইখান থেকে আমরা কোন পণ্য, 5,000 পণ্য বিক্রি করতে কোন পণ্যটা আগে বিক্রি করব। আগে 3,000। ডিসেম্বর তাহলে এই প্রথমে এই 5,000 বিক্রি করতে, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে প্রথমে কোনটা বিক্রি করব? ডিসেম্বর ডিসেম্বর 1 এক ইউনিট তারিখে 3,000 3,000। বিক্রি করব। কিন্তু 3,000 তো হবে না, আরো আরো লাগবে, কারণ বিক্রি করছি কত ইউনিট? হ্যাঁ 5,000। 5,000 তাহলে আরো কত ইউনিট লাগবে এখানে? 2,000। 2,000 এবার ওই সে ছয় 2 নেবো কোন জায়গা থেকে? 10 তারিখ থেকে। 6,000 ইউনিট দশ থেকে। ডিসেম্বর থেকে 6,000 মাসের 6,000। 6 থেকে 2 নেব। তাহলে ডিসেম্বর 1-এর 3 এবং ডিসেম্বর 10-এর 2, এই মোট 5,000 বিক্রি করলাম। মনে রাখতে হবে ডিসেম্বর 10-এ কত ইউনিট রয়ে গেছে এখানে? 3 4 এখানে কিন্তু 3,000 4,000 রয়ে চার গেছে, এখানে কিন্তু 4,000 রয়ে গেছে, রয়ে গেছে। খেয়াল করতে হবে কিন্তু। রয়ে গেছে। এবার আসে কেন ডিসেম্বর, ভাই স্যার? ও ও হয় হয় দেখেন হয়। আবার, দেখেন আবার আলোচনা করি। ডিসেম্বর ভাই 15 বুঝেছি তারিখে আলোচনা বিক্রি করব কত ইউনিট মোট? 5,000। 5,000 ইউনিট। ডিসেম্বর 1-এর নেবো কত ইউনিট, যেহেতু ফার্স্ট ইন ফার্স্ট আউট? তিন তাহলে এখান হাজার থেকে 3,000, আরো কত লাগবে? 3,000। 2,000। 3,000 এবার 2,000 নেবো কোন জায়গা থেকে? 6,000 এই থেকে। 6,000 থেকে। তাহলে 6 থেকে 2 চলে গেলে থাকলো কত এখানে? 4,000 4,000। এবার ডিসেম্বর 25 তারিখে বিক্রি করতেছি কত ইউনিট? 4,000 সেই ইউনিট। 4,000 নেবো কোন জায়গা থেকে? এই যে 6,000 ওই এই 6,000 ওইখান থেকে। থেকে তাহলে আমরা কি বলতে পারি ফার্স্ট ইন 4,000 ফার্স্ট থাকবে আউট এটা। অনুযায়ী এই 6 আর 3 9,000 বিক্রি হয়ে গেছে, এটা কি বলা যায়? হ্যাঁ হ্যাঁ বলা তাহলে যায়। বলেন তো ফিফো মেথড অনুযায়ী এন্ডিং রয়ে গেছে কোনটা কোনটা? এই যে এন্ডিং 5,000 20 ইউনিট আর তারিখে 4 এই 20 তারিখ। তারিখের 5,000 এবং 30 তারিখের 4,000, এই দুটো কি এন্ডিং রয়ে গেছে না ফিফো মেথড অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। দেখ বোঝেন কিনা ঠান্ডা মাথায় আরেকবার নিজেরা চিন্তা করেন। এবার সহজ করে দিচ্ছে আরো, সিস্টেমটা আরো সহজ কিভাবে। মোট বিক্রি কত ইউনিট দেখেন তো? মোট বিক্রি 5,009। 9। এখানে তো 9,000 ফিফো মেথড নিচ থেকে বিক্রি হবে নাকি প্রথম থেকে বিক্রি হবে? প্রথম থেকে। প্রথম প্রথম থেকে থেকে। 9,000 হিসাব করেন, এখানে আছে কত? 3 3। আর 3,000 ছয় আছে 3। কত? 6,000। 6,000। তাহলে 6 আর 3 9,000 বিক্রি হয়ে গেল, এন্ডিং রয়ে গেল কত, কোনটা কোনটা? এই লাস্টের 9,000। 5,000 আর 4,000। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ। বোঝা যায়। ফিফো মেথডে এন্ডিং আমাদের হবে 5,000, যা রেট কত করে? 4.75 টাকা। 4,75 এবং 4,000 যা রেট 4 কত করে? টাকার 75। 5 টাকা। এবার যাচ্ছি সলিউশনে, লক্ষ্য করেন। এই দেখেন ডিসেম্বর 20 5 তারিখে টাকা। কত রয়ে গেছিল, তারিখ উল্লেখ আছে কিন্তু। ডিসেম্বর 20 তারিখে কত ইউনিট রয়ে গেছিল? 5,000 ইউনিট 4 টাকা 5,000। 75 পয়সা করে টাকা 5,000 হয়ে গেছে। 23,750। করলে 23,750। আর ডিসেম্বর 30 তারিখে রয়ে গেছিল 4,000, 5 টাকা করে 20,000। তাহলে আমাদের মোট এন্ডিং রয়ে গেছে কত ইউনিট? ওই যে 9,000 ইউনিট। তার নয় cost চার কত টাকা? আর কস্ট আছে 43,750। 43,750। 43,750। দেখেন তো ফিফো মেথড অনুযায়ী এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করে, বোঝেন কিনা? বোঝা যায়? হ্যাঁ ভাইয়া বুঝেছি। আচ্ছা তাহলে দ্রুত তুলে ফেলেন। তুলতে তুলতে আবার দেখেন যে কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে প্রশ্ন করেন। তাড়াহুড়া করার দরকার নেই, যদি লাগে সামনের ক্লাসে প্রশ্ন করবেন, সমস্যা নেই, কারণ আমরা এনে আরো একটা ক্লাস কাটাবো। এর জন্য আজকেই সব বুঝে ফেলতে হবে, না বুঝলে হতাশ হওয়া যাবে না, কোনো কিছু না। চেষ্টা করব, না বুঝলে নেক্সট ক্লাসে প্রশ্ন করবো, কোনো সমস্যা নাই। দ্রুত তুলে ফেলেন। হয়ে গেছে ভাইয়া। একটু সময় দিই, কারণ আমাদের ভিতরে কিছু নতুন আপু আছে, ওরা একটু প্রথম তো। পুষ্পিতা, তামান্না, পুষ্পিতা এবং হ্যাঁ তামান্না আমিও তো। ওরা এগুলো কিন্তু আহ, আমাদের সঙ্গে, আপনাদের জন্য যেমন আজকে ক্লাসটা নতুন, বাকিদের জন্য কিন্তু নতুন। এই মেথড আজকে শুরু করছি, এই জন্য প্রথম বইলে অবহেলা করার সুযোগ নেই, আপনাকে এখানে বুঝতে হবে। আর প্রিভিয়াস ক্লাসগুলো ভিডিওতে পাবেন, ওগুলো দেখবেন, দেখে আমাকে ইনবক্সে প্রশ্ন করলে আমি আপনাকে বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে হেল্প করবো। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছি এন্ডিং ইনভেন্টরি কোন মেথডে? ফিফো মেথডে। ডিফর্ম মানে মেথড। সমাপনী মজুত পণ্য কিন্তু পেয়ে গেছি আমাদের। হুম। সমাপনী মজুত পণ্য মানে গোডাউনে রয়ে গেছে কয় টাকার পণ্য? 43,750। 43,750 টাকা। আর আমাদের গোডাউনে ছিল মোট কত টাকার পণ্য? 82,750। তাহলে যেটা 83,750। গোডাউনে মোট ছিল, সেইখান থেকে যেটা রয়ে গেছে বাদ দিলে আমরা কি পাবো বলেন তো? কস্ট অফ গুডস সোল্ড। কষ্ট গোসল পেয়ে যাবো না?
আবার যাচ্ছি সে হ্যাঁ এই যে মোট যে পণ্য ছিল সেখান থেকে সমাপনীটা বাদ দিলে আমরা কি পেয়ে যাব? কষ্ট তো পণ্যের ক্রয় মূল্য, কস্ট অফ গুডস সোল্ড, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কস্ট কষ্ট অফ গুডস বছর। অ্যাভেলেবেল ফর সেল মাইনাস হুম এন্ডিং ইনভেন্টরি, বলা যায়? হ্যাঁ হ্যাঁ বলা যায়। কি দেখেন এবার সূত্র, এই যে লিখে ফেলেন, কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর হ্যাঁ সেলস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। সূত্রটা লিখে ফেলেন দ্রুত। লেখা হয়ে গেছে ভাইয়া। ভেরি গুড। কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আশা করি লেখা হয়েছে। এবার তাহলে খালি মানটা বসান। এই কস্ট অফ গুডস অ্যাভেলেবেল কিন্তু সব মেথডে লাগবে, সব মেথডে। ফিফো করেন, লিফো করেন, এভারেজ করেন, সব জায়গায় কিন্তু এই মোট পণ্যের মূল্যটা লাগবে। তাহলে মোট পণ্যের মূল্য ছিল কত? 82,750। এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেলস কত টাকা ছিল? 82,750। 82,750। আর এন্ডিং ইনভেন্টরি কত ছিল? 43,750। 43,750। এন্ডিং ইনভেন্টরি 43,750 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম কস্ট অফ গুডস সোল্ড কত টাকা? 39,000। দেখেন ফিফো মেথডে দুটো জিনিস নির্ণয় করা ছিল, একটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এন্ডিং ও পেয়ে গেলাম, কস্ট অফ গুডস সোল্ড ও পেয়ে গেলাম। ক্লিয়ার? হুম হ্যাঁ ফিফো মেথড কিন্তু শেষ। ফিফো মেথডে এন্ডিং এবং কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গেছি। আমরা কি ভাই লিখো? এই সেম ভাবে কি লিখা করতে হবে? লিফো করতে হবে, কিন্তু লিফোই ওই যে এন্ডিংটা একটু ভিন্নভাবে বের করতে হবে। দেখি আমরা লিফোটা একটু, ঠিক আছে? তাহলে লিফোটা শুরু আচ্ছা করবো। হ্যাঁ করেন। তাহলে আবার সাথে কি হবে? পুষ্পিতা, তামান্না আপা, কি অবস্থা আপনাদের? আপনারা তো করতে পেরেছেন? আপনারা তুলে নেন, হ্যাঁ জি। তুলে নেন, বোঝার চেষ্টা করেন, হতাশার কিছু নাই। আচ্ছা এবার লিফো ছকটা আগে রেডি করে ফেলেন, তারপর আমরা বুঝবো। আগে ছকটা রেডি করেন দ্রুত। তথ্য লেখার দরকার নাই কিছু, তথ্য ফাঁকা থাকুক। এবার নির্ণয় করতেছি আমরা লিফো মেথডে কি নির্ণয় করতেছি দেখেন তো। এন্ডিং ইনভেন্টরি কি নির্ণয় করছি? এন্ডিং ইনভেন্টরি। ইনভেন্টরি লিফো মেথডে কিন্তু। তাহলে আমরা একটু অঙ্কে ফিরে যাচ্ছি আবার, হ্যাঁ একটু অঙ্কে ফিরে যাই। এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা দেখেন, আমাদের খেয়াল রাখতে হবে আমরা বিক্রি করবো কত ইউনিট। এই মেথডে করি না কেন, লিফো করি, ফিফো করি আর এভারেজ করি, বিক্রি হবে কত ইউনিট মোট? কত ইউনিট বিক্রি? 9,000 ইউনিট। মোট 9,000 বিক্রি হবে না? আপনি যে মেথডে করেন না কেন, বিক্রি তো 9,000 করতে হবে আপনাকে, নাকি? হ্যাঁ 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 যেহেতু লিফো হুম লাস্ট ইন, এই যে এবার লিফো করতেছি আমরা, কিন্তু এবার লিফো আছে, এই যে লিফো এই লাস্ট নাম্বার ইন রিকোয়ারমেন্টে ফার্স্ট লিফো আউট। আছে। ফার্স্ট ইন লাস্ট ফার্স্ট আউট। ইন ফার্স্ট আউট। এবার করতেছি আমরা লিফো, অর্থাৎ পরে যে পণ্যটা আসবে সেটা আগে বিক্রি করতে হবে। তাহলে এবার বলেন হুম তো এই 9,000 বিক্রি শুরু হবে কি উপর থেকে নাকি নিচ থেকে? নিচের থেকে। নিচ থেকে। কোন জায়গা থেকে? ওই 4,000 30 ডিসেম্বর 4,000 থেকে। না, একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। সরাসরি নিচ থেকে বিক্রি করা যাবে না। কেন যাবে না লক্ষ্য করেন। আপনার প্রথম বিক্রি আছে কয় তারিখ? 15 তারিখ। আচ্ছা 15 তারিখে যখন বিক্রি হবে তখনও কি 30 তারিখে ক্রয় কি হয়েছে? না না ভাইয়া তাহলে এরপরে 20 তারিখ এই হবে। জন্য সরি। একেবারে 20 ওই তারিখে। বিপোর মতো গড়ে নিচ থেকে বিক্রি করা যাবে না কিন্তু। কারণ আমরা যখন প্রথম বিক্রি করতেছি 15 তারিখ, তখনও তো কারবারে 30 তারিখের ক্রয়টা হয়নি। তাহলে আমি এখান থেকে কিভাবে বিক্রি করি? বিষয়টা তাই না? হুম তাহলে প্রথমে হ্যাঁ এই যে 15 তারিখে বিক্রি হচ্ছে 5,000 ইউনিট, এটা কিন্তু বিক্রি হবে এই 15 তারিখে ঠিক আগে। দেখেন কোন ক্রয়টা আছে, কোন ক্রয়টা আছে? 10 তারিখে 6,000 ইউনিট। হ্যাঁ আমি একটু কালার গুলো মুছে দিই যাতে করে আমার বোঝাতে সুবিধা হয়। লক্ষ্য করেন, আমরা প্রথম বিক্রি করতেছি ডিসেম্বরে 15 তারিখের 5,000, তাহলে ঠিক এর আগে ক্রয় আছে কোন তারিখে দেখেন তো। দশ এর তারিখে আগে আছে আছে 10 তারিখ। 6,000। তাহলে এইখান থেকে বিক্রি হবে 5,000, এটা কি বোঝা যায়? দেখেন তো একটু ভালো করে। হ্যাঁ
হ্যাঁ। হ্যাঁ, আমরা লিফো মেথড মানে হচ্ছে লাস্ট পণ্যটা আগে বিক্রি হবে। আর লাস্ট পণ্য মানে ডিসেম্বর 15 তারিখে বিক্রি কি 30 তারিখে পণ্য করা সম্ভব? এ কি কখনো হয় নাকি? না। বিক্রি না, করতে 15 তারিখে, তখন তো 30 তারিখে আসেই নাই, 20 তারিখও তো আসে নাই। তাহলে তখন কোনটা, কোন পণ্যটা লাস্ট পণ্য হিসেবে কারবার বিবেচনা হয়েছে বলেন তো? দশ ওই তারিখ তারিখের দশ আগের তারিখে তারিখটা হবে। এটা বলা যায় না? তার মানে হ্যাঁ, এখান থেকে এই 6,000 থেকে 5,000 বিক্রি হয়ে গেলে এটা থাকবে কত? 1,000। 1,000 থাকবে কিন্তু। ওকে ফাইন। এবার আসেন ডিসেম্বর 25 তারিখে, দেখেন তো এখানে বিক্রি হবে কত ইউনিট? 4,000। 4,000। এইখানে এক কিন্তু আমার অলরেডি এই ডিসেম্বর 30 তারিখে 4,000 ইউনিট। টাকাটা কিন্তু ঢুকে গেছে। ঢুকে গেছে না? না, এই যে ডিসেম্বর 20 তারিখে কদিন? 25 তারিখের আগে তো 20 তারিখ আছে। হ্যাঁ, 20 তারিখ, 20 তারিখে 5,000 কিন্তু ঢুকে গেছে। ভালো করে খেয়াল করেন। হুম। এই যে ডিসেম্বরের 20 তারিখ 25 হচ্ছে তারিখে যে 4,000 ইউনিট বিক্রি হবে, সেটা বিক্রি হবে